রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস বলেছেন, জাতীয় ঐক্যমত্য কমিশনের মাধ্যমে দেশের রাজনৈতিক দলগুলো ঐক্যমতের পথে যে অগ্রগতি অর্জন করেছে তা শুধু বাংলাদেশের জন্য নয়, গোটা বিশ্বের জন্যই এক অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে। তিনি বলেছেন, আগামী ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে এবং সেটি হবে জাতির নবজন্মের মহোৎসব। এই যে এত ত্যাগ, এত রক্ত, এত আত্মাহুতি, এগুলো সার্থক হবে যদি আমরা ওই নবজন্মটা লাভ করতে পারি। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐক্যমত্য কমিশনের চলমান সংলাপে প্রধান উপদেষ্টা একথা বলেন। তিনি বলেন, শুরুতে যখন কমিশনের ধারণা এলো আমি নিশ্চিত ছিলাম না এটা টিকবে কিনা, কিন্তু আজ দীর্ঘ পথ অতিক্রম করার পরে আপনাদের আলোচনা ও সিদ্ধান্তে আমি অভিভূত হয়েছি। এত পরিশ্রম করে এটা করবেন, এটা আমার মনে আসে নাই তখন যখন আমি আলাপ করলাম। কমিশনের অভিজ্ঞতা ভবিষ্যতে অন্য দেশগুলো অনুসরণ করবে মন্তব্য করে প্রধান উপদেষ্টা বলেন, এটা শুধু বাংলাদেশের অভিজ্ঞতা হয়ে থাকবে না, সারা দুনিয়া লক্ষ্য করবে আমরা কিভাবে সমস্যার সমাধান করলাম। পৃথিবীর অন্যান্য দেশে আমাদেরকে লক্ষ্য করবে, শিখতে আসবে যে আমরা কিভাবে এটা করলাম, কি জিনিস আমরা এর মধ্যে দিয়েছি। প্রধান উপদেষ্টা জোর দিয়ে বলেন, জাতির সামনে আর কোনো বিকল্প পথ নেই। যে পথে আমরা শুরু করেছি সেই পথ থেকে বের হওয়ার কোনো সুযোগ নেই। এই সমতায় আমাদের আসতেই হবে। এটাই ছাত্র জনতার দেওয়ার সুযোগ, যেখান থেকে নতুন বাংলাদেশ গড়ে উঠবে। স্বৈরাচারকে বন্ধ করতে হলে আমাদেরকে সব একমত হয়ে এটা করতে হবে, দ্বিমতের কোনো জায়গা এখানে নাই। আগামী নির্বাচনের বিষয়ে অধ্যাপক মোহাম্মদ ইউনূস বলেন, আমরা বারবার বলেছি ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন হবে, সেটি হবে মহোৎসবের নির্বাচন যদি আমরা ঐক্যমতের মাধ্যমে ফয়সালা করতে পারি। সব এখান থেকে সৃষ্টি হবে, এই উৎসব নিয়েই নির্বাচন হবে এবং নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধেই হবে, এটা পরিষ্কার করে হবে। প্রধান উপদেষ্টা আরো বলেন, এই যে এত ত্যাগ, এত রক্ত, এগুলো সার্থক হবে যদি আমরা এই নবজন্মটা লাভ করতে পারি। বিভাজন বা দ্বিমতের কোনো স্থান নেই বলে সতর্ক করে প্রধান উপদেষ্টা বলেন, আমরা অনেক কথা বলতে পারি কিন্তু দ্বিমত থেকে সমাপ্ত করতে পারবো না। যখন ঐক্যমতে পৌঁছাবো তখনই নির্বাচন সার্থক হবে। আমরা অনেক কথা বলতে পারি কিন্তু দ্বিমত করে সমাপ্ত করতে পারবো না। মোহাম্মদ ইউনূস উদাহরণ টেনে বলেন, আমাদের হাতে এখন আলাদিনের প্রদীপের মতো সুযোগ এসেছে। ছাত্র জনতার অভ্যুত্থান সেই শক্তি এনে দিয়েছে। আমরা চাইলে ছোটখাটো বিষয়ে চাইতে পারি, আবার চাইলে পুরো জাতিকে নতুনভাবে গড়তে পারি। এই সুযোগ একবারই এসেছে, আর আসবে না। একবারই পাচ্ছি আমরা এই তথ্য, এই তথ্যকে আমাদের মনের সমস্ত আশা তার ঘাড়ে দিয়ে দেবো, এটি আমাদের পূরণ করে দাও। রাজনৈতিক দলগুলোর মধ্যে আলোচনা চালিয়ে যাওয়ার প্রয়োজনীয়তার উপর গুরুত্বারোপ করেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, এত বড় কাজ আর কোনোদিন পাওয়া যাবে না, তাই ধৈর্য ধরে আমাদের এগোতে হবে। নির্বাচনের দিন পর্যন্ত আমাদের কাজ হলো কোনো দ্বন্দ্ব ছাড়াই মহোৎসবের পরিবেশ সৃষ্টি করা। তারপরে এখান থেকে আমাদেরকে নির্বাচন পর্যন্ত কিভাবে নিয়ে যাবেন যাতে এই উৎসবের মধ্যেই নির্বাচনটা হয়ে যাবে, দুশ্চিন্তা রেখে যেন আমাদেরকে নির্বাচনে ঢুকতে না। প্রধান উপদেষ্টা বলেন, আমরা হাইওয়ে বানিয়ে ফেলেছি, এখন শুধু সাইনবোর্ড বসানো বাকি। পথ ঠিক আছে, গন্তব্য পরিষ্কার। এই নির্বাচন হবে উৎসবের নির্বাচন, দেশের শান্তি ও নতুন যাত্রার সূচনা। হাইওয়ে বানিয়ে ফেলেছি, এই পথেই আমরা যাব, আমাদের যাত্রা পথ, আমাদের গন্তব্য পরিষ্কার। প্রধান উপদেষ্টা আরো বলেন, আমাদের সংস্কারের মূল লক্ষ্য হলো সব পথঘাট বন্ধ করা, যাতে কোনো স্বৈরাচার আর ফিরে না আসতে পারে। এজন্য সবাইকে একমত হতে হবে। সব পথঘাট বন্ধ করা, স্বৈরাচার আর কোন দিক থেকে যেন বাইরে আসতে না পারে আমাদেরকে, এইটি আর কিচ্ছু না। কমিশনের কাজকে অভূতপূর্ব অর্জন বলে অভিহিত করেন প্রধান উপদেষ্টা। কমিশনের সদস্য ও রাজনৈতিক নেতাদের পরিশ্রমের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, আপনারা ইতিহাসের এক স্মরণীয় অধ্যায় রচনা করেছেন, এখন শুধু এটিকে নিখুঁতভাবে সমাপ্ত করা দরকার। এর মধ্য দিয়েই নতুন জাতির জন্ম ঘটবে। সেটা যেন নিখুঁত হয়, যেটা থেকে একটা নতুন জাতির জন্মগ্রহণ করলো। আপনারা জন্মগ্রহণের এই সূতিকাগারটা তৈরি করে দিলেন। রাজনৈতিক নেতাদের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা বলেন, এবার আমাদের ব্যর্থ হবার কোনো সুযোগ নেই। এই ঐক্যমতের এই পথেই আমরা এগোবো, নির্বাচন সফল করব এবং জাতি হিসেবে মহা উৎসবের যাত্রা শুরু করব। জাতি হিসেবে এটা মহা উৎসবে আমরা যাত্রা শুরু করব। ইসরায়েলের ক্ষেপণাস্ত্রের নিশানায় কোন দেশ? উত্তর খুঁজছেন বিশ্ব রাজনীতিকরা। কাতারে ইসরায়েলি হামলার পর ঘুম ভাঙতে শুরু করেছে মুসলিম বিশ্বের। নজিরবিহীন এই ঘটনার পর দ্রুত ঐক্যবদ্ধ হচ্ছে আরব বিশ্ব ও ইসলামী দেশগুলো। নিজ ভূখণ্ড আক্রান্ত হওয়ার পর দোহা আহ্বান করেছে জরুরি আরব ইসলামিক সম্মেলন। দোহায় হামাস নেতাদের ওপর ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানাতে এবং কাতারের প্রতি আরব ও মুসলিম বিশ্বের সংহতি প্রকাশের উদ্দেশ্যেই এই সম্মেলন আয়োজন করা হচ্ছে।
সম্মেলনে ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা করবেন মুসলিম বিশ্বের নেতারা। এই সম্মেলন থেকে ইসরায়েলের হামলার কঠোর জবাব দেওয়ার বিষয়ে সম্মিলিত সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে ধারণা করছেন বিশ্লেষকরা। ইতোমধ্যে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও জর্ডানের নেতারা কাতারে পৌঁছেছেন। মঙ্গলবার দোহায় হামাস নেতাদের লক্ষ্য করে ইসরায়েলি হামলায় 5 হামাস সদস্য ও এক নিরাপত্তা কর্মকর্তা সহ 7 জন নিহত হয়। আন্তর্জাতিক মহল সহ উপসাগরীয় মিত্র রাষ্ট্রগুলো একযোগে এই হামলার তীব্র নিন্দা জানিয়েছিল। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, আগামী সোমবার দোহায় শীর্ষ সম্মেলনে ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে একটি প্রস্তাব গৃহীত হবে ও রোববার মন্ত্রী পর্যায়ের বৈঠকে খসড়াটি অনুমোদন করা হবে। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল আনসারি জানিয়েছেন, সোমবারের বৈঠকে ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে একটি খসড়া প্রস্তাব নিয়ে আলোচনা করা হবে। রোববার মন্ত্রী পর্যায়ের বৈঠকে এই খসড়া প্রস্তাবটি পাশ করা হবে। দেশটির সরকারি বার্তা সংস্থা QNA জানায়, সম্মেলনের মাধ্যমে ইসরায়েলি রাষ্ট্রীয় সন্ত্রাসবাদের বিরুদ্ধে স্পষ্ট অবস্থান এবং কাতারের প্রতি আরব ও মুসলিম বিশ্বের ঐক্যবদ্ধ সংহতি জানানো হবে। এই বৈঠকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল সুদানি অংশগ্রহণ করবেন। তবে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ানের অংশগ্রহণের ব্যাপারে কোনো নিশ্চিত তথ্য এখনো পর্যন্ত জানা যায়নি। কাতারের সভাপতিত্বে আয়োজিত এই শীর্ষ সম্মেলনকে শুধু গাজা যুদ্ধ নয়, বরং গোটা মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতায় গুরুত্বপূর্ণ রাজনৈতিক বার্তা হিসেবে দেখা হচ্ছে। ধারণা করা হচ্ছে, মুসলিম বিশ্বের ঐক্যবদ্ধ কণ্ঠস্বর আন্তর্জাতিক অঙ্গনে নতুন চাপ তৈরি করবে ইসরায়েলের ওপর। একই সঙ্গে কাতারের কূটনৈতিক ভূমিকা আরও দৃশ্যমান হতে পারে। তেল আবিবে উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ইসরায়েলকে লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে প্রতিবেশী রাষ্ট্র ইয়েমেনের হুথি যোদ্ধারা। ফিলিস্তিনিদের ওপর গণহত্যার জবাবে এ হামলা চালানো হয়েছে বলে ঘোষণা দিয়েছে ইয়েমেনি সেনাবাহিনী। তাহলে কি মধ্যপ্রাচ্যে যুদ্ধের আগুন বিদ্যুৎ গতিতে ছড়িয়ে পড়ছে? হামলার পরপরই ইসরায়েলি সেনারা নিশ্চিত করে যে ইয়েমেন থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। তেল আবিবে সতর্কতা সাইরেন বাজিয়ে জনগণকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে বলা হয়, হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে ইয়েমেনের সেনাবাহিনী দাবি করেছে, তারা প্যালেস্টাইন 2 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে তেল আবিবে হামলা চালিয়েছে। তাদের ভাষ্যমতে এটি গাজা উপত্যকা দখল ও গণহত্যার জবাব। হামলার পর তেল আবিব জুড়ে বাজতে থাকে সাইরেন। আতঙ্কে আশ্রয়ের খোঁজে ছোটাছুটি করে হাজারো মানুষ। ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি শনিবার এক বিবৃতিতে জানান, তেল আবিবের সংবেদনশীল স্থাপনাকে লক্ষ্য করে প্যালেস্টাইন 2 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। গাজায় ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি আগ্রাসনের জবাবে হুথি বিদ্রোহীরা প্রায় ইসরায়েলের বিভিন্ন অঞ্চল লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। শুধু ইসরায়েলি ভূখণ্ডই নয়, রেড সিতে ইসরায়েলি জাহাজের বিরুদ্ধেও সামরিক অভিযান চালানোর হুমকি দিয়েছে তারা। সারির দাবি, ইসরায়েলের হামলা কেবল গাজায় সীমাবদ্ধ নয়, ইয়েমেনের বিরুদ্ধেও আগ্রাসন চালানো হচ্ছে। এই হামলার কয়েক ঘন্টা আগে ইয়েমেনে হুথি যোদ্ধাদের লক্ষ্য করে হামলা চালিয়েছিল ইসরায়েলি সেনাবাহিনী। তারই জবাবে পাল্টা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ে হুথিরা বলে ধারণা করা হচ্ছে। ইয়েমেন ঘোষণা দিয়েছে, গাজার উপর নিপীড়ন, দখলদারিত্ব ও হামলা বন্ধ না হওয়া পর্যন্ত তাদের পাল্টা অভিযান চলবে। সারি বলেন, ইসরায়েলের আগ্রাসনই আমাদের প্রতিরোধকে আরও দৃঢ় করছে। একের পর এক হামলায় অবরুদ্ধ গাজা পরিণত হয়েছে ধ্বংসস্তূপে। গত বৃহস্পতিবার গাজা সিটির একটি বহুতল আবাসিক ভবনে ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় পুরো ভবনটি ধসে পড়ে। পাশাপাশি গাজার বিভিন্ন এলাকায় চালানো হামলায় অর্ধশতাধিক মানুষ নিহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় সূত্রগুলো। চলমান সংঘাত নিরসনে জাতিসংঘ সাধারণ পরিষদ গত শুক্রবার একটি ঘোষণা অনুমোদন করেছে। সৌদি আরব ও ফ্রান্সের উদ্যোগে আয়োজিত আন্তর্জাতিক সম্মেলনের ভিত্তিতে তৈরি 7 পৃষ্ঠার এই ঘোষণায় 142টি দেশ পক্ষে, 10টি বিপক্ষে এবং 12টি দেশ ভোট দেওয়া থেকে বিরত থাকে। এত কিছুর পরেও মধ্যপ্রাচ্যের সংকট ও সংঘাত প্রতিদিনই নতুন দিকে মোড় নিচ্ছে। ক্রমাগত ফিলিস্তিন থেকে ইরান, কাতার থেকে ইয়েমেন, যুদ্ধের আগুন চারদিকে ছড়িয়ে পড়ছে। অথচ এই লড়াইয়ের সবচেয়ে বড় ভুক্তভোগী হচ্ছে বেসামরিক নিরীহ মানুষ, শিশুরা, যারা শুধু বেঁচে থাকার আশায় দিন কাটাচ্ছে।
গাজায় বেসামরিক নাগরিক, বিশেষ করে শিশু ও নারী লক্ষ্য করে সংগঠিত সহিংসতা ও ধ্বংসযজ্ঞের পরেও আন্তর্জাতিকভাবে ইসরায়েলকে অস্ত্র সরবরাহ অব্যাহত থাকা গভীর নৈতিক ও রাজনৈতিক প্রশ্ন উত্থাপন করে। ইসরায়েলকে অস্ত্র দিয়ে সহায়তা করার এই নির্মম বাস্তবতা প্রমাণ করেছে কৌশলগত স্বার্থ, রাজনৈতিক জোট এবং প্রতিরক্ষা শিল্পের আর্থিক লোভ কখনো মানবাধিকার এবং আন্তর্জাতিক আইনকে পেছনে ঠেলে দেয়। এমন পরিস্থিতিতে নিরপরাধ মানুষ, বিশেষ করে শিশু, নারী ও বয়স্করা সর্বাধিক ঝুঁকিতে থাকে। মানবাধিকার সংস্থা ও আন্তর্জাতিক পর্যবেক্ষকরা বারবার সতর্ক করেছেন, কিন্তু বাস্তবে সরবরাহকারী দেশগুলো প্রায়শই তাদের কৌশলগত স্বার্থকে অগ্রাধিকার দেয়। নিদারুণ বাস্তবতা হল আন্তর্জাতিক রাজনৈতিক ও সামরিক চক্র কখনো কখনো মানবিক নৈতিকতার চেয়ে বেশি প্রভাবশালী হতে পারে, এবং এ কারণে নিরপরাধ মানুষদের রক্ষা করা আজকের বিশ্বে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। আরো জানবো এবারের প্রতিবেদনে। ইসরায়েলকে সবচেয়ে বড় এবং সবচেয়ে নিরবিচ্ছিন্ন অস্ত্রদানকারী হল মার্কিন যুক্তরাষ্ট্র। কংগ্রেসের সাময়িক আপত্তি সত্ত্বেও মার্কিন সামরিক অনুদান ও বিদেশি সামরিক অর্থ, ফরেন মিলিটারি সেলস সংক্রান্ত চুক্তি, সরবরাহকৃত ক্ষেপণাস্ত্র, পিসি-যুক্ত বোমা, ট্যাঙ্ক সহ অসংখ্য সামরিক উপকরণের বড় অংশ যায় ইসরায়েলে। কংগ্রেস, স্টেট ডিপার্টমেন্ট ও প্রাসঙ্গিক মিডিয়া রিপোর্ট অনুসারে 2023 থেকে 2025 মেয়াদে মার্কিন অনুদান ও অপারেশনাল বিক্রয় ইসরায়েলের সাথে বহু বিলিয়ন ডলারের চুক্তি করেছে। এদের মধ্যে উল্লেখযোগ্য হল 2024 সালে কংগ্রেসে অনুমোদিত অতিরিক্ত সহযোগিতা এবং 2024 থেকে 25 সালে 3.5 বিলিয়ন ডলার প্রদানের মতো বড় সব পদক্ষেপ। ইসরায়েলের সামরিক তৎপরতার জন্য জার্মানি একটি বড় স্বস্তির জায়গা। সামরিক জাহাজ, সমুদ্র বাহিনী সম্পর্কিত সিস্টেম এবং নৌবাহিনী সংক্রান্ত বিপুল সমরাস্ত্র জার্মানি নিয়মিতভাবে ইসরায়েলকে সরবরাহ করে। সিপ্রির তথ্য অনুযায়ী 2019 থেকে 2023 সময়ে জার্মান ইসরায়েলকে উল্লেখযোগ্য পরিমাণে সমরাস্ত্র প্রদান করেছে। 2023 থেকে 24 সালেও জার্মান সরকার ইসরায়েলের রপ্তানির জন্য বেশ কিছু বড় অর্থের চুক্তি অনুমোদন করেছে। তবে সম্প্রতি ইসরায়েলের যুদ্ধাপরাধ ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ প্রমাণ হওয়ায় জার্মানি ইসরায়েলকে সহায়তা করতে গিয়ে কিছুটা সংকটে পড়েছে। জার্মানি এখনও ইসরায়েলকে সমরাস্ত্র সরবরাহে পুরোপুরি নিষেধাজ্ঞা দেয়নি, তবে নির্দিষ্ট কিছু যন্ত্রাংশ বা যুদ্ধ উপকরণ রপ্তানি স্থগিত করার ঘটনা ঘটেছে। ইউরোপীয় অন্যান্য দেশ যেমন ইতালি, যুক্তরাজ্য ও কিছু নর্দার্ন ইউরোপীয় দেশ ইসরায়েলের সাপ্লাই চেইনে ভূমিকা পালন করে। অনেকে সরাসরি সিস্টেম না দিলেও আংশিক উপাদান, সেগমেন্ট বা সাবকন্ডাক্টর হিসেবে সিরিজে যুক্ত থাকে। একই সঙ্গে ফাইটার জেট, রাডার, সিসিটিভি, কমিউনিকেশন, ইলেকট্রনিক ও ইঞ্জিনিয়ারিং উপাদানগুলোর জন্য বহু ইউরোপীয় ও নর্থ আমেরিকান কোম্পানি সাপ্লাই চেইনে আছে। সিপ্রি ও বিশেষ মিডিয়া বিশ্লেষণ থেকে এটা পরিষ্কার যে জার্মানি ছাড়াও ইউরোপের একটি অংশ ইসরায়েলে বিপুল পরিমাণের অস্ত্র সরবরাহ করে। অর্থনৈতিক সহায়তা ও রাজনৈতিক সমর্থনের বদলে সরাসরি অস্ত্র বিক্রির বড় কারণ হল কৌশলগত সম্পর্ক, আঞ্চলিক ভাবনা এবং প্রতিরক্ষা শিল্পের স্বার্থ। যুক্তরাষ্ট্র ও পশ্চিমা অংশীদাররা ইসরায়েলকে একটি কৌশলগত মিত্র হিসেবে দেখে। মধ্যপ্রাচ্যে ইরান ও তার সাইড প্রক্সিদের আচরণকে বিবেচনায় রেখে ইসরায়েলকে শক্তিশালী রাখা পশ্চিমা দেশগুলো নিজেদের জাতীয় নিরাপত্তার উদ্দেশ্য বানিয়ে ফেলেছে। পাশাপাশি প্রতিরক্ষা শিল্প এবং কর্মসংস্থানের কারণে অস্ত্র রপ্তানি রাজনৈতিকভাবে সুরক্ষিত থাকে। অনেকে যুক্তি দেয় যে অস্ত্র সরবরাহ বন্ধ করলে পশ্চিমা দেশগুলোর কূটনীতি ও সামরিক প্রভাব কমে যাবে, তাই তারা লিভারেজ রাখতে সরবরাহ অব্যাহত রাখে। তাছাড়া কিছু ক্ষেত্রে সরবরাহ নির্দিষ্ট শর্তে দেয়া হয়, যদিও ইসরায়েল যেভাবে গাজায় গণহত্যা চালাচ্ছে তাতে এসব শর্ত আদৌ কার্যকর থাকে কিনা তা নিয়ে প্রশ্ন দেখা গেছে। তবে মানবাধিকার গোষ্ঠী, জাতিসংঘের মানবাধিকার দপ্তর ও আন্তর্জাতিক আদালত সম্পর্কিত বিবৃতি অনুসারে যদি কোনো রাষ্ট্রের ক্রয়কৃত অস্ত্র ব্যবহারে আন্তর্জাতিক মানবিক আইন লঙ্ঘনের দৃশ্যমান ঝুঁকি থাকে, তাহলে অস্ত্র রপ্তানিকারীরা প্রতিরোধমূলক পদক্ষেপ নিতে পারে। 2024-25 সালে হিউম্যান রাইটস ওয়াচ, অ্যামনেস্টি ও জাতিসংঘ কয়েকবারই বিবৃতি দিয়ে জানিয়েছে যে দেশগুলোর উচিত অবিলম্বে ইসরায়েলকে অস্ত্র সরবরাহ বন্ধ করা অথবা অন্তত এসব অস্ত্র দিয়ে ইসরায়েল কতটা অমানবিক অপারেশন চালায় তা তদন্ত করা। এই পর্যন্ত 250টিরও বেশি মানবাধিকার ও মানবিক সংস্থা আন্তর্জাতিকভাবে ইসরায়েলের কাছে অস্ত্র বিতরণের স্থগিতের দাবি করেছে। কিন্তু স্থগিত করার এত আবেদনের পরও কেন এই দেশগুলো ইসরায়েলকে অস্ত্র দিয়ে যাচ্ছে তার উত্তরে বেশ কিছু কারণ জানা যায়।
প্রথমত, কৌশলগত অংশীদারিত্ব। যুক্তরাষ্ট্র ইসরায়েলের সম্পর্ক একটি গভীর নিরাপত্তা ও গোয়েন্দা সম্পর্ক, যা কৌশলগত অংশীদারিত্ব হিসেবে বিবেচিত হয়। দ্বিতীয়ত, অভ্যন্তরীণ রাজনীতির চাপ। অনেক দেশে প্রতিরক্ষা শিল্পে বিপুল সংখ্যক কর্মী নিয়োজিত আছে। ইসরায়েলের সাথে চুক্তি বাতিল করলে বিরূপ আর্থসামাজিক প্রভাব পড়তে পারে। তৃতীয়ত, আইনগত ও কংগ্রেসীয় প্রক্রিয়া। নির্দিষ্ট অনুমোদন ও অর্থায়ন আগেই পাশ হয়ে থাকলে পরবর্তীতে যাই হোক না কেন তা প্রত্যাহার কঠিন। চতুর্থত, কূটনীতি। কিছু কিছু সাপ্লাই চেইন বহুজাতিক, তাই সরাসরি বাণিজ্য বন্ধ করলেও সাব চেইন কার্যকরভাবে অন্যভাবে চলে যেতে পারে। এর বাইরে কয়েকটি দেশ সরাসরি বোমা, রকেট বা সামরিক সরঞ্জাম দেয়, আবার অন্যরা জাহাজ, ইঞ্জিন, ইলেকট্রনিক উপাদান দেয়। আবার কেউ কেউ কৌশলগত বা বুদ্ধিবৃত্তিক সহায়তা প্রদান করে। এ সকল কারিগরি সহায়তা বৈশ্বিকভাবে হবার কারণে কোনো এক দেশের নিষেধাজ্ঞা সরাসরি পুরো সাপ্লাই বন্ধ করতে পারে না, বরং পরিপূরক উপাদানগুলো অন্য দেশের মাধ্যমে চলে আসতে পারে। সাম্প্রতিক কিছু বিশ্লেষণ থেকে জানা যায় মার্কিন যুক্তরাষ্ট্র হল ইসরায়েলের সবচেয়ে বড় সামরিক অস্ত্র সরবরাহকারী। 2019 থেকে 23 সালে জার্মানি ইসরায়েলকে উল্লেখযোগ্য মাত্রায় অস্ত্র সরবরাহ করে। তবে 2023-24 সালে জার্মানি অস্ত্র সরবরাহ বেশ ওঠানামা করেছে। কখনো অনুমোদন বেড়েছে, আবার কখনো নির্দিষ্ট যুদ্ধজাহাজ বা অস্ত্র চাহিদায় বিলম্ব হয়েছে। কিছু ইউরোপীয় দেশ এবং অস্ট্রেলিয়া, কানাডা সরাসরি বোমা বা বুলেট বিক্রি কম করলেও F-35 প্রোগ্রামের কারণে উৎপাদন সরবরাহ অব্যাহত রেখেছে, যা ইসরায়েলি বিমান বাহিনীর সক্ষমতাকে বজায় রাখতে সহায়তা করে। আবার কিছু ইউরোপীয় সরকারের উপর অতিরিক্ত রাজনৈতিক চাপ তৈরি হওয়ায় এরা ইসরায়েলে অস্ত্র সরবরাহ কিছুটা সীমিত করেছে। উদাহরণস্বরূপ বলা যায়, জার্মানি 2024-25 সময়কালে কিছু ধরনের যুদ্ধোপকরণ রপ্তানি স্থগিত বা সীমিত করেছে এবং 2025 সালে জার্মানির এই প্রবণতা আরও বেড়েছে। একই সাথে স্কটল্যান্ডের মতো দেশের কিছু কোম্পানিও ইসরায়েলকে আর্থিক সহায়তা বন্ধের মতো পদক্ষেপ নিয়েছে। ফরাসি গণমাধ্যম মেডিয়াপার্ট এর তথ্য অনুযায়ী 2024 সালে ইসরায়েলের কাছে ফরাসি অস্ত্র রপ্তানি ও বিক্রি উল্লেখযোগ্যভাবে বেড়েছে। মেডিয়াপার্ট ফ্রান্সের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের 2025 সালের অস্ত্র রপ্তানি প্রতিবেদন সংগ্রহ করেছে, যা এখনও প্রকাশ করা হয়নি। প্রতিবেদন অনুযায়ী 2024 সালে ফ্রান্স বিশ্বব্যাপী 21.6 বিলিয়ন ইউরোর অর্ডার নিয়ে তার ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ সাফল্য অর্জন করেছে। এর মধ্যে ইসরায়েল ফরাসি অস্ত্র কেনার ক্ষেত্রে রেকর্ড করেছে। 2024 সালে ইসরায়েল ফ্রান্স থেকে মোট 27.1 মিলিয়ন ইউরো মূল্যের অস্ত্রের অর্ডার দিয়েছে, যা 2017 সালের পর সর্বোচ্চ। এই অর্ডারের বাইরেও ইসরায়েলের সরবরাহ করা অস্ত্রের পরিমাণ দাঁড়িয়েছে 16.1 মিলিয়ন ইউরোতে, যা গত 10 বছরের গড়ের সাথে সামঞ্জস্যপূর্ণ। প্রতিবেদন আরও জানায়, 2023 সালে ইসরায়েলের কাছে অস্ত্র রপ্তানির জন্য 75টি লাইসেন্স অনুমোদন দেওয়া হলেও 2024 সালে তা কমে দাঁড়ায় 50-এ। তবে অনুমোদিত অর্থের পরিমাণ দ্বিগুণেরও বেশি হয়েছে, 176.2 মিলিয়ন ইউরো থেকে বেড়ে দাঁড়িয়েছে 387.8 মিলিয়ন ইউরোতে। গাজায় ইসরায়েলের গণহত্যা শুরুর পর থেকে ফ্রান্সের অস্ত্র বিক্রি নিয়ে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়েছে। এই গণহত্যায় এখন পর্যন্ত 64,000-এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। প্রকাশ্যে কোনো মুসলিম দেশ ইসরায়েলকে সামরিক খাতে সহায়তা করে না। তবে কিছু আরব দেশ, বিশেষ করে আরব আমিরাত, বাহরাইন বা মরক্কোর মতো দেশ, যারা আব্রাহাম অ্যাকর্ডের মাধ্যমে ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিকীকরণ করেছে, তারা নিরাপত্তা বা বাণিজ্যিক স্তরে ইসরায়েলের সঙ্গে আরও ঘন যোগাযোগ তৈরি করেছে। এই যোগাযোগের ধরন বিভিন্ন সময় পরিবর্তিত হয়েছে। কখনো তা বৈদেশিক বিনিয়োগ ও বাণিজ্য, কখনো গোয়েন্দা নিরাপত্তা সমন্বয় এবং কখনো গোপন বৈঠক বা ট্রান্সপারেন্ট নন পাবলিক চ্যানেলের মাধ্যমে অগ্রসর হয়েছে। রিয়াদ এখনও সরকারিভাবে ইসরায়েলের সাথে সম্পর্কের স্বীকৃতি না দিলেও একাধিক রিপোর্টে উল্লেখ আছে যে সৌদি ইসরায়েল সম্পর্কের বিষয়ে দীর্ঘকালীন গোপন কূটনৈতিক চ্যানেল ও গোয়েন্দা যোগাযোগ ছিল, যা হামাসের অপারেশন আল আকসা ফ্ল্যাট অপারেশনের পর বন্ধ হয়ে যায়। আন্তর্জাতিক সংস্থা, মানবাধিকার সংস্থাসমূহ এবং কিছু দেশের বিচারিক সিদ্ধান্ত ইঙ্গিত দিয়েছে যে অস্ত্র রপ্তানি নৈরাজ্যের ক্ষেত্রে সরবরাহকারী রাষ্ট্রের আন্তর্জাতিক মানবাধিকার বাধ্যবাধকতা রয়েছে। যদি রপ্তানিকৃত অস্ত্র ব্যবহারে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের আশঙ্কা থাকে, তবে সরবরাহ বন্ধ করার আন্তর্জাতিক দায়বদ্ধতা রয়েছে।
2024-25 সালে OHCHR, হিউম্যান রাইটস ওয়াচ ও অ্যামনেস্টি এসব সংস্থাগুলো নিবিড়ভাবে সরবরাহকারীদের প্রতি আহ্বান জানিয়েছে যাতে তারা ইসরায়েলকে আর অস্ত্র সরবরাহ না করে। মানবাধিকার সংস্থাগুলো বলছে রাষ্ট্রগুলোকে এই মর্মে সিদ্ধান্ত নিতে হবে যে অস্ত্র রফতানি অবশ্যই আইনি, মানবিক ও নৈতিক মানদণ্ড মেনে চলবে। যদি মানবাধিকার লঙ্ঘন বা যুদ্ধ অপরাধের আশঙ্কা থাকে তাহলে অস্ত্র রপ্তানি অবিলম্বে স্থগিত করা উচিত। শান্তির পথে না গিয়ে পুতিন একের পর এক অশান্তি করেই যাচ্ছেন। এবার তাদের ড্রোন রোমানিয়ার আকাশ সীমায় অনুপ্রবেশ করেছে। রাশিয়া কি তাহলে আস্তে আস্তে ইউক্রেন যুদ্ধকে ইউরোপ জুড়ে ছাড়িয়ে দেওয়ার পরিকল্পনায় আছে? রাশিয়া যখন ইউক্রেনের উপর ব্যাপক হামলা চালায় তখন একটি রুশ ড্রোন রোমানিয়ার আকাশ সীমায় ঢুকে পড়ে। এ ঘটনায় রোমানিয়া জরুরি ভিত্তিতে যুদ্ধবিমান পাঠিয়ে প্রতিক্রিয়া জানায়। শনিবার এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। রোমানিয়া জানায় ড্রোনটি শনাক্ত হওয়ার পর তারা 2টি F-16 এবং 2টি ইউরোফাইটার যুদ্ধবিমান মোতায়েন করে। ইউরোফাইটার 2টি জার্মানির নেতৃত্বে পরিচালিত এক যৌথ আকাশ প্রতিরক্ষা মিশনের অংশ। ড্রোনটি রোমানিয়ার দক্ষিণ পূর্বাঞ্চলের কিলিয়াভেকে গ্রামের কাছে রাডার থেকে অদৃশ্য হয়ে যায়। ঘটনার সময় দেশটির দক্ষিণ পূর্বাঞ্চলে কিলিয়াভেকে গ্রামের কাছে ড্রোনটি রাডার থেকে হারিয়ে যায় বলে জানানো হয়। একই সময় জনগণকে নিরাপদে আশ্রয় নেওয়ার জন্য সতর্ক বার্তা পাঠানো হয়। রোমানিয়ার প্রতিরক্ষা মন্ত্রী ইয়নুত মোস্তায়ানু জানান যুদ্ধবিমানগুলো ড্রোনটিকে গুলি করে প্রায় ভূপাতিত করে ফেলেছিল। তবে শেষ পর্যন্ত ড্রোনটি রোমানিয়ার আকাশ সীমা ছেড়ে ইউক্রেনের দিকে ফিরে যায় বলে ধারণা করা হচ্ছে। সীমান্ত এলাকায় কোনো ধ্বংসাবশেষ আছে কিনা তা খুঁজে দেখতে হেলিকপ্টারে পাঠানো হবে বলেও জানান তিনি। রোমানিয়া ইউরোপীয় ইউনিয়ন ও ন্যাটোর সদস্য রাষ্ট্র। ইউক্রেনের সঙ্গে 650 কিলোমিটার সীমান্ত জুড়ে রোমানিয়ার অবস্থান। ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন শুরুর পর থেকে এর আগেও একাধিকবার রোমানিয়ার ভূখণ্ডে রুশ ড্রোনের টুকরো পড়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি বলেন ডেটা অনুযায়ী ড্রোনটি প্রায় 10 কিলোমিটার ভেতরে ঢুকে পড়ে এবং প্রায় 50 মিনিট ধরে ন্যাটোর আকাশ সীমায় সক্রিয় ছিল। তার অভিযোগ রাশিয়া ভালোভাবেই জানে তাদের ড্রোন কোথায় যাচ্ছে এবং কতক্ষণ আকাশে থাকতে পারবে। তিনি বলেন রাশিয়া ইচ্ছাকৃতভাবে যুদ্ধকে আরো বিস্তৃত করছে। এখন সবচেয়ে জরুরি হলো রাশিয়ার বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা দেওয়া, রুশ পণ্যের ওপর শুল্ক আরোপ করা এবং মিত্র দেশগুলোকে নিয়ে একটি শক্তিশালী যৌথ প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলা। এই ঘটনায় সুইডেনও উদ্বেগ প্রকাশ করেছে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী মারিয়া মালবারস্টেনারগার্ড এক্সে লিখেছেন এটি ন্যাটোর আকাশ সীমার আরেকটি অগ্রহণযোগ্য লঙ্ঘন। রোমানিয়ার পাশে সুইডেন সবসময় রয়েছে এবং প্রয়োজন হলে ন্যাটো জোটের প্রতিরক্ষা কার্যক্রমে সহযোগিতা দিতে প্রস্তুত। পোল্যান্ডের আকাশ সীমায় রুশ ড্রোন অনুপ্রবেশের পর দেশটি সেগুলো গুলি করে ভূপাতিত করে। এরপর ন্যাটো ঘোষণা দেয় ইউরোপের পূর্বাঞ্চলে প্রতিরক্ষা জোরদার করা হবে। যদিও রাশিয়া বলে তাদের লক্ষ্য পোল্যান্ড ছিল না, তবে ইতিমধ্যে ফ্রান্স, জার্মানি ও সুইডেন সহ কয়েকটি দেশ পোল্যান্ডের আকাশ প্রতিরক্ষায় যুক্ত হয়েছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন রাশিয়ার ড্রোন পোল্যান্ডে প্রবেশ করা অত্যন্ত বিপজ্জনক ও অগ্রহণযোগ্য। তার মতে ড্রোনগুলো ইচ্ছাকৃতভাবে ছোড়া হলেও সেগুলো পোল্যান্ডকে লক্ষ্য করে ছিল কিনা তা এখনো নিশ্চিত নয়। রুবিও সতর্ক করে বলেন যদি প্রমাণ পাওয়া যায় যে পোল্যান্ডই ছিল টার্গেট তবে তা হবে যুদ্ধ পরিস্থিতিকে আরো উত্তপ্ত করে তোলার মতো পদক্ষেপ। তিনি আরো জানান সব তথ্য সংগ্রহ ও মিত্রদের সঙ্গে পরামর্শের পরে যুক্তরাষ্ট্র চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন তিনি রাশিয়ার উপর বড় ধরনের নিষেধাজ্ঞা দিতে প্রস্তুত, তবে শর্ত হলো ন্যাটোর সব দেশকে একসঙ্গে এর সিদ্ধান্ত নিতে হবে এবং রাশিয়া থেকে তেল কেনা পুরোপুরি বন্ধ করতে হবে। এর আগেও তিনি একাধিকবার নিষেধাজ্ঞার হুমকি দিলেও তা বাস্তবায়ন করেননি। তবে পুতিনের স্বেচ্ছাচারিতার লাগাম টানতে এবার তিনি বদ্ধপরিকর। ইউক্রেন যুদ্ধকে ইউরোপ জুড়ে ছড়িয়ে দেওয়ার আগেই পুতিনের লাগাম টানা যাবে তো? শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।